সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে আমরা এই যে জেনেটিক ডিটারমিনিজম নিয়ে আলোচনা করছি, যে কিভাবে মানব চেতনা, বিশেষ করে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, সায়েন্টিফিক কমিউনিটি কিভাবে এই জেনেটিক ডিটারমিনিজমকে অতিক্রম করার একটা পথ চলেছে, জেনেটিক ডিটারমিনিজমের বিরোধিতা করেছে। কোথা থেকে সেই প্রেরণা এলো, কোথা থেকে সেই মোটিভেশন, সেই ইম্পালশনটা এলো, সেই আর্জটা এলো যে এই জেনেটিক ডিটারমিনিজমকে আমাদের অতিক্রম করতে হবে। উই মাস্ট ওভাররাইড দিস জেনেটিক ডিটারমিনিজম। তো এই যে কোরে মানব চেতনার মূল আধারে যে এই প্রেরণাটা আছে, আজকে আমরা একটু দর্শন, ফিলসফি, বেদ ইত্যাদি নিয়ে একটু আলোচনা করব। সেই আঙ্গিকে আমরা কিছু জানা বোঝার চেষ্টা করব। তো বেদিক ইমপ্রিন্ট যেটা, যে বেদের মধ্যে যা কিছু বলা হয়েছে, যে প্রভাবটা, বেদের যে প্রভাব, যে ছাপ, যে বিষয়বস্তু আছে, বেদকে অ্যাকচুয়ালি একটা খুব রিচুয়ালিস্টিক গ্রন্থ বলা হয়, কর্মকাণ্ড বলাই হয়, কর্মকাণ্ড। কারণ সেখানে নানান রকম, ওই শুধু যজ্ঞের কথা আছে, যজ্ঞ করে গো আর অশ্বপ্রাপ্তি, অগ্নির কথা, এই যে আচার অনুষ্ঠান, যজ্ঞ, কর্মকাণ্ড, এখান থেকে কিন্তু বেদের যে সারমর্মটা, দ্য রিয়েল এসেন্স, সেটাকে ধরা যায়নি। বেদের পরবর্তী যে উপনিষদের যে যুগটা, উপনিষদের মধ্যে যে দর্শনটা আমরা পাই, সেটা অনেক বেশি প্রকাশ হয়েছে, প্রকট হয়েছে। সেটা অনাবৃত এবং আমাদের কাছে একটা জায়গায় আমরা বলতে পারি ওপেন। কিন্তু বেদকে সবসময় বলা হচ্ছে কর্মকাণ্ড। বেদের মধ্যে কোনো দর্শন নেই, কোনো গূঢ় সত্য নেই। যা কিছু গূঢ় সত্য দর্শন, সেটা পরবর্তীকালে উপনিষদে পাওয়া যাচ্ছে। এবং উপনিষদের পরবর্তী যে পর্ব, যেটা পৌরাণিক পর্ব, দ্য এজ অফ দ্য পুরাণাস, মিথোলজি, সেখানে কি হচ্ছে, সেখানে একদম সাধারণ মানুষের জন্য, জনসাধারণের জন্য, পাবলিকের ম্যাসের জন্য গল্পের মাধ্যমে, স্টোরি টেলিংয়ের মাধ্যমে অরিজিনাল ওই বেদিক ইমপ্রিন্টটাই কিন্তু ট্রান্সমিটেড হয়েছে, ওটাই কিন্তু চলে আসছে। কিন্তু ওটাকে আরও একটা আবৃত করে, আরও অন্তরালে রেখে, গল্পের ছলে অরিজিনাল বেদিক ইমপ্রিন্টকেই কিন্তু মেনটেন করা হয়েছে, পালন করা হয়েছে। কিন্তু সেটা চট করে ধরা যাবে না, কারণ ওটা গল্পের ছলে। এবং এই বেদের যে ইমপ্রিন্টটা, সেটা এতটাই একটা পৌরাণিক স্টেজে গভীরে চলে গেছে, যে পৌরাণিক কাহিনীর মধ্যে যে অদৃষ্টবাদ, যে নিয়তিবাদ, যে ডিটারমিনিজম, সেটাই সামনে খুব জোরালোভাবে প্রকট হয়েছে। আসলে ওটা একটা ট্রিক, ওটা একটা কৌশল। কারণ বেদের সত্যটা সাংঘাতিক পাওয়ারফুল, শক্তিশালী একটা ইমপ্রিন্ট, সেটা সাধারণ মানুষের জন্য নয়। সেই জন্য সেটাকে সবসময় খুব জোরালোভাবে গোপন রাখা হয়েছে। গভীরে গিয়ে অধ্যয়ন করলে, চর্চা করলে, ডিপার স্টাডি করলে, পৌরাণিক কাহিনীর মধ্যে যে ডিটারমিনিজমটা লক্ষ্য করা যায়, সেই ডিটারমিনিজম যে আসলে একটা কৌশল বেদিক ইমপ্রিন্টকে গোপন করার জন্য, সেটা বোঝা যায়। সেটা আমরা বুঝতে পারবো না, সেটা শ্রী অরবিন্দ বুঝেছিলেন। শ্রী অরবিন্দ তার যে
সিক্রেট অফ দ্য বেদাস আছে, বেদ রহস্য বলে যে বই আছে, সেখানে তিনি এই বেদের যে নিগূঢ় গূঢ় তত্ত্ব সেটাকে তিনি অনাবৃত করেছেন, রহস্যভেদ করেছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই বইটা অতি অবশ্যই পড়বেন। শ্রী অরবিন্দ বলছেন যে মূল রহস্যটা, বেদের যে মূল রহস্য, সেটা নিয়েই কিন্তু শ্রী অরবিন্দর সারা জীবনের সাধনা। আমরা আসছি সে বিষয়ে। শ্রী অরবিন্দ বলছেন যে বেদের মধ্যে রহস্যটা সাংঘাতিকভাবে একটা গুপ্ত প্রণালীর মাধ্যমে, একটা সংকেতাক্ষরের মাধ্যমে খুব প্রবলভাবে, শক্তিশালীভাবে সেটাকে গোপন করে রাখা হয়েছে বেদের মধ্যে। বেদের এই যে একটা কর্মকাণ্ড হওয়ার যে একটা রেপুটেশন হয়েছে, যে বেদ ইজ অনলি রিচুয়ালস, এই রেপুটেশনটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে ওই গভীর গূঢ় সত্যটা সাধারণ মানুষের হাতে চট করে না পড়ে যায়। কারণ ওটা অ্যাটমিক পাওয়ারের মতো, পারমাণবিক শক্তির মতো হাইলি এনকোডেড করে এই জন্য রাখা হয়েছে। যে এনকোডিংটা ডিকোড করতে গেলে একটা বিশেষ চেতনার প্রয়োজন। সেটাকে ওইভাবে অনাবৃত খুল্লা ছড়িয়ে দিলে সেটা মানব জাতির জন্য বিপজ্জনক। এবার এই বেদের যে ইমপ্রিন্ট, যেটা কেউ সেইভাবে শ্রী অরবিন্দর আগে অনুধাবন করতে পারেননি, শ্রী অরবিন্দর আগে কেউ সেটাকে সঠিকভাবে অনুভব করতে পারেননি, এখানে শ্রী অরবিন্দ তার যে বিভিন্ন লেখা আছে সেখানে উনি বলছেন যে এই যে সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি থেকে আমরা যে এভলিউশনটা দেখছি, আসলে সৃষ্টির আগে এই এভলিউশন হওয়ার, এই ক্রমবিকাশ হওয়ার, এই জড়জগৎ সৃষ্টি করলেন ঈশ্বর, জড়জগতের মধ্যে প্রাণের আবির্ভাব হলো, প্রাণের পরে মনের আবির্ভাব হলো। এই পুরো প্রক্রিয়ার আগে জড়জগৎ সৃষ্টি করার সময় আরেকটা প্রক্রিয়া হয়েছিল, যেটা এভলিউশন, ক্রমবিকাশের ঠিক বিপরীত। সেটা হচ্ছে ইনভলিউশন। অর্থাৎ যা কিছু এভলিউশন ক্রমবিকাশের মাধ্যমে প্রকাশ পাবে, প্রকট হবে ধীরে ধীরে যুগ যুগ ধরে, সব কিছু প্রথমে ওই জড় জগতের মধ্যে স্থাপন করেছিলেন ঈশ্বর, নিহিত করেছিলেন, অনুবিদ্ধ করেছিলেন। এভরিথিং দ্যাট would subsequently emerge with evolution was previously primarily embedded, entrenched into matter. যে জড় বিশ্বকে আমরা সম্পূর্ণ অবচেতন বলে মনে করি, ইনকনসিয়েন্ট আনকনশিয়াস ম্যাটার, সেটা আপাত দৃষ্টিতে ওই জড় বিশ্ব, ওই যে প্রকৃতির যে জাঢ্য, তার মধ্যেই কিন্তু স্থাপন করা আছে হাইয়েস্ট, সবচেয়ে উন্নত স্তরের চেতনা, সচ্চিত আনন্দের সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, যেটা ধীরে 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 ক্রমশ যার বিকাশ হবে। প্রথমে প্রাণ হয়েছে, তারপর মন হয়েছে, তারপর ধীরে ধীরে সেটা প্রকাশ পাবে। এবার এই মনের যে পর্বটা, এটা আমাদের এখন বর্তমানের এভলিউশনারি ফেজ, আমরা যে বিবর্ধনের পর্ব দিয়ে চলছি, সেখানে
সেই পর্বটা হচ্ছে মনের পর্ব, দ্য মেন্টাল কনসিয়াসনেসের ফেজ। এই মনের কিন্তু অনেকগুলো স্তর আছে। আমরা মন বলতে জানি শুধু মন, আর যারা অ্যাস্ট্রোলজি জানি তারা জানি চতুর্থ ভাব আর চন্দ্র। কিন্তু মনের অনেকগুলো স্তর আছে, যেগুলো খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বিবরণ দিয়েছেন শ্রী অরবিন্দ। যে অর্ডিনারি মাইন্ড, একদম সাধারণ আমাদের বোকাবুদ্ধি, তারপরে হায়ার মাইন্ড, একটু উন্নত মন, তারপরে ইলিউমাইন্ড মাইন্ড, যেখানে একটা দীপ্ত জ্যোতির্ময় একটা আভা পাওয়া যায় যে মনের মধ্যে। তারপরে ইনটুইটিভ মাইন্ড। ওই ইনটুইটিভ মাইন্ডে আর ইন্টেলেক্ট লাগে না, ডাইরেক্ট নলেজ আসে, শতলব্ধ জ্ঞান। তারপরে ওভার মাইন্ড, ইনটুইটিভ মাইন্ডের চেয়েও আরও উন্নত ওভার মাইন্ড। এবং তারপরে দ্য সুপার মাইন্ড, দ্য হাইয়েস্ট কনসিয়াসনেস। তো এই বিন্যাসটা উনি করেছেন, এই গ্রেডেশনটা উনি করেছেন। তো শ্রী অরবিন্দ বলছেন যে সবসময় মানুষের, মানব জাতির যে মন, সে সবসময় অনেক উন্নত, ঊর্ধ্বতর, হায়ার, অজানা, অনাবিষ্কৃত যে অজ্ঞাত জ্ঞানগুলো, যে সত্য আছে, আজকে মানব চেতনার কাছে যা কিছু জ্ঞান সে লব্ধ হয়েছে, যা কিছু সে আবিষ্কার করেছে, যা কিছু সে জেনেছে, তার বাইরে তার কাছে যা কিছু অজানা, যা কিছু অনাবিষ্কৃত, যা কিছু ঊর্ধ্বতর, সব সময় মানব জাতির মন, মানুষের মন সেই হায়ার আননোন ট্রুথকে খুঁজছে, অনুধাবন করছে, সন্ধান করছে। ম্যান ইজ ফরএভার, মাইন্ড ইন ম্যান ইজ ফরএভার সিকিং হায়ার আননোন ট্রুথস। ঊর্ধ্বতর, আরও অনেক উন্নত স্তরের মহত্তম যে অজানা, অনাবিষ্কৃত সত্য, সেগুলোকেই মানুষ খুঁজে চলেছে। কোয়েস্ট ফর নলেজ। বিজ্ঞান এই সমস্ত অজানা সত্যকে, এই সমস্ত অজ্ঞাত সত্যকে দৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ডে খুঁজছে। সায়েন্স এটা অবজারভেবল ইউনিভার্সের মধ্যে খুঁজছে, কারণ বিজ্ঞানের পদ্ধতি হচ্ছে আউটার জার্নি, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ। শ্রী অরবিন্দ 100 বছর আগে বলেছিলেন যে এই সময়, যে একটা সময় আসবে, যেটা এখন চলছে আমাদের, উনি আর্লি 20th সেঞ্চুরিতে বলেছিলেন যে মানব জাতির যে মন, মাইন্ড, সেই মন তার সবচেয়ে যেটা হাইয়েস্ট ক্যাপাসিটি, তার যে সবচেয়ে সর্বোচ্চ যে সম্ভাবনা, সর্বোচ্চ যে যতটা তার বিকাশ হতে পারে, ক্রমবিকাশের পথে বিবর্ধনমূলক যে একটা সামর্থ্য মন অর্জন করতে পারে, একটা কৃতিত্ব, কীর্তি, সিদ্ধি যে মানুষের মন অর্জন করতে পারে, সেটা 100 বছরের আশপাশে মন সেটাকে, মানব জাতির মন সেটা অর্জন করে নেবে। এটা ধরুন 1910-20 এই সময়ের মধ্যে উনি বলেছিলেন যে হাইয়েস্ট এভলিউশনারি পসিবিলিটি উইল বি রিচড। এবং
যখন সর্বোত্তম কৃতিত্বটা অর্জিত হয়ে যাবে, তখন কিন্তু এটাও বুঝতে হবে যে হায়েস্ট অ্যাচিভমেন্টের সঙ্গে হায়েস্ট লিমিটেশনটাও মানুষ বুঝতে পারছে। হায়েস্ট অ্যাচিভমেন্টের সঙ্গে হায়েস্ট লিমিটেশনটা কেন বুঝতে পারছে? কারণ অ্যাচিভমেন্টটা আর এগোচ্ছে না, দের ইজ নো ফার্দার প্রোগ্রেস, নো ফার্দার ডেভেলপমেন্ট, আর অগ্রসর হতে পারছে না। অর্থাৎ সেখানেই একটা ব্যারিয়ার, সেখানেই একটা সীমাবদ্ধতা। তাহলে 100 বছরের মধ্যে মানবজাতির সর্বোত্তম কৃতিত্ব অর্জন হয়ে যাবে এবং মানবজাতি অনুভব করবে, ম্যান উইল এক্সপিরিয়েন্স হিজ হায়েস্ট লিমিটেশন। কেন সেটা করবে? কারণ যেটা মানুষের সবচেয়ে বড় অস্ত্র, দ্য মাইন্ড, দ্য ইন্টেলেকচুয়াল মাইন্ড, এই মন কিভাবে কাজ করে, মনের ক্যাপাসিটিগুলো কী? অ্যানালিসিস, ফ্র্যাগমেন্টেশন, ডিভিশন। মন বিশ্লেষণ করতে পারে, পরীক্ষা করতে পারে, বিভক্ত করতে পারে, বিভাজিত করতে পারে, বিভাজন করতে পারে, খণ্ড খণ্ড করে টুকরো করতে পারে। এটাই হচ্ছে মনের ক্যাপাসিটি। কিন্তু এই মন কখনোই সমগ্র পূর্ণ অবিচ্ছিন্ন অভগ্ন চিত্রটাকে দেখতে পারে না। দ্য মাইন্ড ক্যান নেভার সি দ্য হোল। সমগ্র পূর্ণ চিত্রের মধ্যে প্রতিটা অংশকে সে দেখতে পাচ্ছে, প্রতিটা খণ্ডকে সে দেখতে পাচ্ছে, কিন্তু অখণ্ড চিত্রটা সে কোনো দিন দেখতে পায় না। তার মধ্যে সেই ক্ষমতাটাই নেই, সেই এন্ডাওমেন্টটাই নেই, সেই গুণটাই তার মধ্যে দেওয়া হয়নি। কিন্তু সে প্রয়াস করে, কারণ একটা চেতনার স্তর আছে। তো মানুষ ওই মনকে ব্যবহার করে সব কিছু বিভক্ত দেখছে, খণ্ড খণ্ড টুকরো টুকরো দেখছে, কিন্তু চাইছে হোল সমগ্র চিত্রটা দেখতে পারছে না। তো প্রচেষ্টাটা কিভাবে করে না, দর্শনের মাধ্যমে, সোশ্যাল সায়েন্সেসের মাধ্যমে ট্রাইস টু সি দ্য হোল। এবং ইন্টারডিসিপ্লিনারি ইনিশিয়েটিভস, যে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন বিষয়, তাদের কিছু আলোচনার মাধ্যমে, তাদের কিছু জ্ঞান বিদ্যা লেনদেন আদান প্রদান আলোচনা মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চায়। ডিসিপ্লিনারি ইনিশিয়েটিভস। তো এই যে এভলিউশনারি ফেজের মধ্যে দিয়ে আমরা চলছি, যে ফেজে মানব চেতনাটা, মানস চেতনা, দ্য মাইন্ড কনসিয়াসনেসটা রুলিং কনসিয়াসনেস, এইটা তার সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে নেবে 100 বছরের কাছাকাছি গিয়ে। এটা 1910-15 এই সময় উনি বলেছিলেন, অর্থাৎ 2010-15 এই ফেজটা। সেটা আমরা কিন্তু 100 বছর পরে এসে খুবই সুস্পষ্টভাবে সেটাকে আমরা অনুভব করছি। কিন্তু সেটা 100 years ago, 100 বছর আগে শ্রী অরবিন্দ বলেছিলেন, কারণ উনি তো দ্রষ্টা ছিলেন, হি ওয়াজ আ ভিশনারি। তো এই যে নতুন পর্ব আসছে, ক্রমবিকাশের বিবর্ধনের নিউ এভলিউশনারি ফেজ যেটা আসছে, এই নিউ এভলিউশনারি ফেজে কিন্তু অতীতের, বর্তমানের, এখনকার যে এভলিউশনারি ফেজ, সেখানে মন যেরকম একটা প্রধান অস্ত্র আমাদের ছিল, প্রধান ক্ষমতা ছিল, সেই রকম একটা নতুন কর্মক্ষমতা, একটা নতুন মানসিক শক্তির আবির্ভাব হবে। A new faculty will emerge in the
নিউ এভলিউশনারি ফেজ, এবং সেই নিউ ফ্যাকাল্টি আলটিমেটলি গিয়ে সুপার মাইন্ড হবে, কিন্তু ইনটুইটিভ ওভার মাইন্ডের ফেজগুলোকে ক্রস করে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা উনি আমাদের দিয়ে গেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আরও সুস্পষ্টভাবে বোঝার জন্য এই যে বইটা, এটা বোধহয় আপনারা একটু উল্টো দেখছেন, কারণ এখানে এইভাবেই আসবে। তো এই বিশ্বের প্রহেলিকা, সামান্য দাম, মূল্য 55 টাকা। এই বিশ্বের প্রহেলিকা, এই বইটা আমি কমিউনিটি পোস্টেও দিয়েছি। এটা আমি আপনাদের অনুরোধ করব যে অতি অবশ্যই এই বইটা পড়ুন। পড়লে অনেক কিছু আপনাদের ধ্যান ধারণা সুস্পষ্ট হবে। এবং এই বইটা পড়া কেন প্রয়োজন, কারণ আমরা একটা বিশেষ ক্রাইসিস সংকটের মধ্যে দিয়ে চলছি। যা কিছু আমরা এখন আমাদের পৃথিবীতে, আমাদের বিশ্বে পর্যবেক্ষণ করছি, যা কিছু চলছে, আমরা মনে করছি এটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, একটা পলিটিক্যাল ক্রাইসিস, একটা সোশ্যাল ক্রাইসিস, একটা মেন্টাল ক্রাইসিস, একটা ইমোশনাল রিলেশনশিপ ক্রাইসিস। নানানভাবে আমরা এটাকে বোঝার চেষ্টা করছি, কিন্তু যে পর্বের মধ্যে দিয়ে আমরা চলছি, এবং বিশেষ করে এই করোনার যে আবির্ভাব, সারা বিশ্ব, আমাদের এই সৃষ্টি কিন্তু কোনো সোশ্যাল, কোনো মেন্টাল, কোনো ফাইন্যান্সিয়াল, কোনো পলিটিক্যাল, কোনো ইমোশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে না। উই আর গোয়িং থ্রু অ্যান এভলিউশনারি ক্রাইসিস। কারণ আমরা এবার পরবর্তী ক্রমবিকাশের বিবর্ধনের যে পর্ব, সেই পর্বের দিকে খুব দ্রুত বেগে এগোচ্ছি। কেন দ্রুত বেগে এগোচ্ছি? কারণ ওই দ্রুততা, ওই গতিবিধির যে স্পিডটা, যে গতিটা, সেটাকে অনেক বৃদ্ধি করে দিয়েছিলেন শ্রী অরবিন্দ এবং শ্রীমা। শ্রী অরবিন্দ এবং শ্রীমাকে আমরা সাধারণ মানুষ যেভাবে জানি, চিনি, সেখানেও কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা আছে। এই বিষয় নিয়ে আমরা আগামী ভিডিওতে আরও আলোচনা এগিয়ে নিয়ে যাব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।